সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হাঁটুর লিগামেন্টের ইনজুরি, আঘাত এবং আমাদের করণীয় নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পঙ্গু হাসপাতাল, এবং তিনি নিয়মিত রোগী দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আপনাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আসলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হাঁটুর লিগামেন্টের ইনজুরি নিয়ে। তো স্যার, প্রথমেই জানতে চাইবো যে এটা আসলে কি, হাঁটুর লিগামেন্ট কি, কিভাবে ইনজুরি হয়, এই জিনিসগুলো আপনার সামনে একটা মডেলও আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে বুঝিয়ে দিতেন যে কিভাবে আসলে ইনজুরি হয়, কেন ইনজুরি হয়। আমি শুরুতে মডেলটা নিতে চাচ্ছি। মডেলটা নিলে আপনার নি জয়েন্ট সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে পারবো আপনাদেরকে আমি। এই নি জয়েন্টটা একটা কমপ্লেক্স সাইনোভিয়াল জয়েন্ট, এটা মেডিকেলের ভাষা। আমি যদি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই, এখানে বেশ কয়েকটা বোনস রয়েছে। উপরে একটা ফিমার, এটা একটা বোনস, নিচে টিবিয়া, এটা একটা বোনস, সামনে বাটির মতো দেখতে আরেকটা বোনস রয়েছে প্যাটেলা, এবং এই বোনসগুলো ধরে রাখার জন্য বিভিন্ন লিগামেন্ট রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, সামনে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, হাঁটুর মাঝখানে সামনের দিকে, এবং সবচেয়ে বেশি যে লিগামেন্টে ইনজুরি হয় হাঁটুতে, এই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে সবচেয়ে বেশি ইনজুরি হয়। হাঁটুর পেছনের দিকে রয়েছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এবং দুই পাশে রয়েছে মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট এবং লেটারাল কোলেটারাল লিগামেন্ট। এই লিগামেন্টগুলো সাথে ক্যাপসুল, বিভিন্ন আবরণ, ক্যাপসুল মিন্স আবরণ, এই তিনটা বোনসকে জায়গা মতো ধরে রেখেছে, যার জন্য আমরা ঠিকমতো হাঁটাচলা করতে পারছি, খেলাধুলা করতে পারছি, আমাদের দৈনন্দিন যাবতীয় কাজগুলো সম্পন্ন করতে পারছি। আমাদের সবচেয়ে বেশি যে লিগামেন্টে ইনজুরি হয় সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল যাকে আমরা বলি। আজকে এই বিষয়টা নিয়েই বেশি দর্শকদেরকে আমি বলতে চেষ্টা করব। আশা করি দর্শকরা উপকৃত হবেন। স্যার, এবার জানতে চাইবো যে আসলে এই যে লিগামেন্টের ইনজুরিগুলো হয় হাঁটুর লিগামেন্টের, কিভাবে হয় কিংবা কেন হয়? এই লিগামেন্ট ইনজুরিটা মূলত স্পোর্টস ইনজুরি। এছাড়াও অনেক কারণ রয়েছে। সারা ওয়ার্ল্ডের মতো আমাদের দেশেও যারা বিভিন্ন স্পোর্টসে রিলেটেড যারা রয়েছেন, প্লেয়াররা রয়েছেন আমাদের, স্পেশালি ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, এই জাতীয় যারা খেলছেন, খেলাধুলোগুলো যারা করছেন, এবং সেই সাথে আপামর জনসাধারণ যারা খেলাধুলার মধ্যে আছেন, তাদের এই ইনজুরিটা সবচেয়ে বেশি হচ্ছে। সাথে রয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে শুধুমাত্র যে এসিএল ইনজুরি হবে তা না, পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট সেটাও ইনজুরি হতে পারে। এবং দেখা যাচ্ছে যে আপনার উপর থেকে ফল ফ্রম হাইট যেটা বলি, উপর থেকে যদি কেউ পড়ে, এবং দেখা গেল সিঁড়িতে উঠতে গেলে, তারপরেও এই ইনজুরিগুলো হতে পারে। মূলত এটা একটা টুইস্টিং ইনজুরি। যদি আপনাকে আমি দেখাই, যদি কেউ এইভাবে পাটা ঘুরে যায়, সেই ক্ষেত্রে এই ইনজুরিটা হবার চান্স অনেক বেড়ে যায়। এবার জানতে চাইবো যে যখন আসলে ইনজুরিটা হয়, রোগীরা তো আপনাদের কাছে কোনো লক্ষণ কিংবা উপসর্গ নিয়ে আসে, উনি তো আর বুঝতে পারছেন না যে ওনার আসলে লিগামেন্ট ইনজুরি হয়েছে, তো সেই সিমটমগুলো কেমন? তো ইনিশিয়ালি যখন ইনজুরি হয়, আমাদের কাছে অনেক সময় শুরুতে প্রেজেন্ট করে না, কিন্তু ইনজুরি হওয়ার কিছু সিমটম রয়েছে। একটা হচ্ছে প্রম্পট, তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, তাৎক্ষণিক একটা সিমটম রয়েছে, আর একটা ডিলেইড, পরবর্তী সময়ে আমরা আরেকটা সিমটম দেখতে পাই। দেখা যাচ্ছে যারা প্লেয়ার, খেলার সময় ইনজুরি হলে দেখা যায় সাথে সাথে সে ওখানে পড়ে যায়, সে ওখান থেকে উঠতে পারে না, খেলাটা কমপ্লিট করতে পারে না, তাকে ধরে নিয়ে মাঠের বাইরে যেতে হয়। এখন তো আসলে আমরা ফুটবল খেলা দেখছি সবাই, এখন আসলে এই দৃশ্যটা হ্যাঁ দেখা যাবে। ওকে, এবং সেই সাথে পাটার সাথে সাথে ফুলে যায়, কয়েক ঘন্টা পরে ফুলতে পারে, সেটা মিনিসকাসের কারণে হতে পারে। আমি মিনিসকাসটা আপনাদেরকে হাইলাইট করিনি। মিনিসকাসটা হচ্ছে দুই হাঁটুর মাঝখানে থাকে, লিগামেন্টের পাশেই। এটা একটা কুশন হিসাবে কাজ করে, দুই হাঁটুর মাঝখানে এই কুশন হিসাবে কাজ করে আমাদের হাঁটুকে প্রোটেক্ট করে সেটা, এবং এই লিগামেন্টের সাথে এই মিনিসকাস ইনজুরি হতে পারে। ইনিশিয়ালি পেশেন্ট যখন পা ফুলে যায়, তখন শুরুতে হয়তো বাসায় চলে যায়, বা লোকাল অর্থোপেডিক সার্জন যারা আছে তাদের শরণাপন্ন হন। দেখা যাচ্ছে একটা এক্স রে করলো,
বা লোকাল কিছু ট্রিটমেন্ট দিল, সেই ক্ষেত্রে আমাদের নি স্পেশালিস্ট যারা আমরা আছি আমাদের কাছে যদি আসে, আমরা তাকে অনেক সময় ব্রেস দেই, প্লাস্টার দেই, রেস্ট দেই, দেখা যায় আইস কম্প্রেশন দেই। তো এই পর্যায়ে তাকে শুরুতে কিছু ব্যথার ওষুধ দিয়ে আমরা 2 থেকে 3 সপ্তাহ রেস্ট দিই। কারণ ইনিশিয়াল পর্যায়ে আমাকে তাকে ইভ্যালুয়েট করতে হলে একটা এক্সামিনেশন দরকার হয়। এক্সামিনেশন করতে গেলে বেচারি ব্যথা পাবে, এমনিতে তার অনেক ব্যথা রয়েছে, তার ট্রমা রয়েছে। এই আঘাতজনিত ব্যথা যাতে না হয় এই কারণে 2 থেকে 3 সপ্তাহ রেস্ট দিলে এই সময়ের মধ্যে তার ব্যথাটা কমে যায়, দেখা যায় যে হাঁটুর ফোলাটা কমে গিয়েছে। এবং তারপরে যখন সে হাঁটা শুরু করে তখন সে মেইন সিমটমটা বুঝতে পারে। দেখা যায় যে উঁচু নিচুতে হাঁটতে গেলে সে ভয় পাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে আমার পাটা ঘুরে যাবে, তার কাছে মনে হচ্ছে যে সিঁড়িতে নামার সময়, স্পেশালি নামার সময়, ওঠার সময়ও সমস্যা হতে পারে। ডেইলি লাইফ তার হচ্ছে মেনটেন করতে গেলে, সাচ আজ নামাজ পড়তে গেলে বা যারা পুজো করেন, পূজা করতে গেলে দেখা যায় যে সে বসতে পারছে না, বসতে গেলে তার ব্যথা হচ্ছে। অনেক সময় পা লক হয়ে যাচ্ছে, পাটা আটকে যাচ্ছে, সে আর সোজা করতে পারছে না। এই জাতীয় সিমটমগুলো নিয়ে আমাদের কাছে পরবর্তী সময় প্রেজেন্ট করে। এছাড়াও পেশেন্ট একটা ইনসিকিউরিটিতে ভুগেন, যে আমার পাটা হয়তো এই বুঝি ঘুরে গেল, এটাকে আমরা বলি ফিলিং অফ ইনসিকিউরিটি, নি ইনস্টেবিলিটি বলি আমরা। এবার জানতে চাইবো যে আমরা তো লক্ষণ উপসর্গ সবকিছুই বুঝে ফেললাম, এবার জানতে চাইবো যে ডায়াগনোসিস তো করতে হবে নিশ্চয়ই, কোনো এক্সামিনেশন হয় কিংবা কোনো টেস্ট করতে হয়, সেগুলো আসলে কেমন যদি একটু দর্শকদের উপযোগী করে বলতেন। আমরা যখন এই পেশেন্টগুলো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা নি স্পেশালিস্ট আমাদের কাছে 3 থেকে 4 সপ্তাহ পরে বা 1 মাস পরে আমাদের কাছে আসে। আমরা যে কোনো মেডিকেলের পরিভাষায় যে কোনো কিছুই ডায়াগনোসিসের জন্য আমরা 3টা জিনিস রয়েছে আমাদের। তার মধ্যে একটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস, 2 নম্বর হচ্ছে আমরা কিছু তাকে এক্সামিনেশন করি, দ্যাট মিনস ফিজিক্যাল এক্সামিনেশন, এবং তারপর হচ্ছে কিছু টেস্ট দিই তাকে, আমরা এটাকে বলি আমরা ইনভেস্টিগেশন। তো শুরুতে পেশেন্ট আসার পরে আমরা তাকে তার ইতিহাসটা নেই, আমি অলরেডি বলেছি তার সিমটমগুলো কি, দেখা যাচ্ছে যদি এগুলোর সাথে মিলে যায় তখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে চলে যাই। এক্সামিনেশন বিভিন্ন রকম এক্সামিনেশন রয়েছে, নিতো আর শুধু একটাই সেল ইঞ্জুরি হবে তা না, এইখানে দেখা যায় বিভিন্ন মাল্টিলিগামেন্টাস ইঞ্জুরি হতে পারে, বনি ইঞ্জুরি থাকতে পারে। এই কারণে যদি বনি ইঞ্জুরি থাকে পেশেন্টকে অবশ্যই একজন অর্থোপেডিক ডাক্তার সাহেবের কাছে, অর্থোপেডিক কনসালটেন্টের কাছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে অ্যাটেন্ড করতে হবে। কারণ হচ্ছে যখন বনি ইঞ্জুরিতে থাকে এইটার জন্য যে চিকিৎসা সেটা খুব দ্রুত চিকিৎসা নিলে তার প্রগনোসিসটা অনেক বেটার হবে। এই ক্ষেত্রে অনেক বেশি দেরি করে ফেললে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না। তো আমরা এক্সামিনেশনের মাধ্যমে আমরা হচ্ছে ডায়াগনোসিস করি, তাকে বেডে শুয়ে আমরা এক্সামিনেশন করি যে কোন লিগামেন্টটা স্পেশালি ইঞ্জুরি হয়েছে। আমি বলেছি আমাদের দেশের প্রেক্ষাপটে এসিএল ইঞ্জুরিটা বেশি হয়। তো যখন আমরা ডায়াগনোসিস করি এক্সামিনেশনের মাধ্যমে, তারপরে আমরা কিছু টেস্ট দিই তাকে। টেস্টের মধ্যে আমি বলেছি আমরা একটা এক্সরে দিই। দেখা যাচ্ছে যে এক্সরেতে যদি আমরা কিছু না পাই সেই ক্ষেত্রে আমরা তাকে এমআরআই করতে দিই, এবং যদি বনি ইঞ্জুরি সাসপেক্ট করি যে বনে কোনো ইঞ্জুরি আছে সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে দিই। তো এর মাধ্যমে আমরা একটা সম্যক ধারণা পাই। তবে এটা বলে রাখা ভালো, এমআরআই রিপোর্টের উপর ভরসা করে আমরা আসলে ডায়াগনোসিস করি না। সবসময় এমআরআই আপনাকে ফুল ফাইন্ডিংস দিবে না। তো এই কারণে অনেক সময় দেখা যায় রুগীরা আমাদের কাছে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে টেক্সট করে, স্যার একটু ডায়াগনোসিস বলেন বা কিছু করা যায় কি না। তো আমরা আসলে শুধু এমআরআই দিয়ে ফাইনাল ডিসিশনটা তখন নিতে পারি না। এই কারণে আমি আমার পেশেন্টদেরকে, দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই নিকটস্থ অর্থোপেডিক সার্জনের বা নি স্পেশালিস্ট কাছে যোগাযোগ করবেন। এবার জানতে চাইবো আসলে ম্যানেজমেন্টটা কি হবে। আমাদের তো আসলে উদ্দেশ্য হচ্ছে ম্যানেজ করা ডাক্তারদের, রোগীরাও চায় সমাধান, তো ম্যানেজমেন্টটা যদি একটু বলতেন। যখন পেশেন্ট এই ইনজুরি নিয়ে আমাদের কাছে আসে, পেশেন্ট একটু আতঙ্কিত হয়ে যায়, যেহেতু তার স্বাভাবিক ডেইলি লাইফ যেটা রয়েছে সেটা মেনটেন করতে পারছে না, পা ঘুরে যাচ্ছে, নামাজ পড়তে পারছে না, লক হয়ে যাচ্ছে। তো আমি তাদেরকে সাজেস্ট করব এত আতঙ্কিত হবার কিছু নাই। এটার চিকিৎসা আমরা আমাদের দেশে চিকিৎসা আছে, উন্নত বিশ্বে যেভাবে চিকিৎসা হচ্ছে ওইভাবেই আমরা প্রায় চিকিৎসা করছি। আমরা বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে দেশি বিদেশি কর্মশালায় অংশগ্রহণ করেছি, কোনো ডিফারেন্স নাই ট্রিটমেন্ট প্রোটোকলে। তো আর সবার ক্ষেত্রে যে অপারেশন লাগবে ব্যাপারটা কিন্তু সেটাও না। যদি পার্শিয়াল টিয়ার হয়, পার্শিয়াল যদি এসিএল ছিঁড়ে যায়, সব সময় অপারেশন লাগে না। আমরা যদি ভালো করে তাকে ফিজিওথেরাপি দেই, তাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিব, এই ব্যায়ামগুলো সে বাসায় করবে, এগুলো করলে সে এটা দিয়েই নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারবে। কিন্তু যখন আমরা দেখি যে পেশেন্টের অপারেশন ম্যান্ডেটরি, দ্যাট মিনস পেশেন্টের, আমি অলরেডি বলেছি যে হাঁটু যদি ইনস্টেবল হয়ে যায়,
সে ইনস্টেবল নেই। 2 নাম্বার হাই ডিমান্ডিং যারা যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তাদেরকে তাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে আমাকে। সো হাই ডিমান্ডিং নি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অপারেশন লাগবে। এবং এছাড়া দেখা যায় মাল্টি লিগামেন্টাস ইনজুরি হলেও সেই ক্ষেত্রে অপারেশনে যেতে হবে। এবং এই অপারেশনটা সাধারণত আমরা আর্থ্রোস্কোপির মাধ্যমে ইভ্যালুয়েশন করে তারপরে আমরা অপারেশনটা করি। আর্থ্রোস্কোপিটা আসলে কি? আর্থ্রোস্কোপি হচ্ছে, আর্থ মানে হচ্ছে জয়েন্ট, আমি অলরেডি বলেছি, আমি এখন নি জয়েন্ট নিয়ে বলছি। আর স্কোপি মানে ওখানে দুটো ছিদ্র করে একটা স্পেস তৈরি করে ভিতরে দেখা। আমরা যেমন পিত্তথলির পাথরের অপারেশন আমাদের স্বনামধন্য জেনারেল সার্জনরা করেন, এই জিনিসটা কিন্তু গ্রামাঞ্চল পর্যন্ত গিয়েছে যে পিত্তথলির পাথর শুধুমাত্র ছিদ্র করে অপারেশন করা যায়। এবং আমাদের এই অপারেশনগুলোও 2টা ছিদ্র করে অপারেশন করা যায়। তো এই আর্থ্রোস্কোপির মাধ্যমে আমাদের মেশিন ওরিয়েন্টেড অপারেশন, আমরা ক্যামেরাতে দেখি যে কোন জায়গায় স্পেসিফিক ইনজুরিটা রয়েছে। এটা একদম ক্লিয়ার কাট আরও দেখা যায়। আমরা হচ্ছে যে একটা টিভির পর্দায় দেখতে পারি যে এইখানে পেশেন্ট নিজেও দেখতে পারে অপারেশন টেবিলেই যে এই জায়গায় এসিএল ইনজুরি হয়েছে অথবা পিসিএল ইনজুরি হয়েছে বা মিনিসকাস ইনজুরি হয়েছে, সেই স্পষ্ট দেখতে পারে। দেখে সেই অনুযায়ী আমরা তখন চিকিৎসা করি। তো যদি এসিএল ইনজুরি থাকে বা পিসিএল ইনজুরি থাকে, মানে দ্যাট মিনস লিগামেন্ট ইনজুরি থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে এক্সট্রা কিছু লিগামেন্ট দিয়েছে, তখন আমরা এক্সট্রা লিগামেন্টগুলো তার বডি থেকেই পিক করি। পিক করে আমরা পূর্বের যে লিগামেন্ট যেসব জায়গায় অ্যাটাচমেন্ট ছিল, আমরা ছিদ্র করে ওই নতুন লিগামেন্টটা পূর্বের লিগামেন্টের জায়গায় প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করার পরে আমরা ওই লিগামেন্টটা স্ক্রু দিয়ে ফিক্স করে দিই। স্ক্রু দিয়ে ফিক্স করলে সেটার সাধারণত নড়ার চান্স থাকে না। এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় বাটনও ইউজ করি, অ্যান্ডো বাটন বলে। দেশের বাইরেও একই প্রযুক্তি ইউজ করা হয়। এবং এই প্রযুক্তিগুলোর মাধ্যমে পেশেন্ট যদি ঠিকমতো অপারেশন পরবর্তী সময়ে, পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন একটা কথা রয়েছে, যে পরবর্তী সময়ে সে যদি ঠিকমতো রিহ্যাবিলিটেশন করে তাহলে প্রায় নিয়ার নর্মাল সে লাইফ লিড করতে পারবে। আমি আমার পার্সোনাল লাইফে আমি অপারেশন করছি এবং যারা স্বনামধন্য যারা নি স্পেশালিস্ট রয়েছেন যারা অপারেশন করছেন, সবাই আমরা রোগীদেরকে প্রায় নিয়ার নর্মাল লাইফ লিড করাচ্ছি। স্যার আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। অবশ্যই। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আমরা কথা বলছি হাঁটুর লিগামেন্টের ইনজুরি এবং তার সমাধান নিয়ে। আরও অনেক কথা বলবো, এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম হাঁটুর লিগামেন্টের ইনজুরি এবং তার সমাধান নিয়ে। অলরেডি আমরা জানতে পেরেছি যে আর্থ্রোস্কোপির মাধ্যমে জাস্ট খালি ফুটা করে আপনারা আসলে লিগামেন্ট ফিক্স করছেন, অপারেশন করছেন। তো আসলে সবারই জানার আগ্রহ যে এই অপারেশনের পরে কতদিন পরে আসলে মানুষ স্বাভাবিক লাইফে ফিরতে পারবে এবং আদৌ জীবনটা একদম স্বাভাবিক হবে কিনা। আমি অলরেডি বলেছি যে অপারেশন তো আমরা করে দিচ্ছি, কিন্তু অপারেশনের পরে পেশেন্টের একটা মানে হচ্ছে তাকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে। তাকে দেখা যাবে যে দীর্ঘ সময়, আমি বলেছি অলরেডি, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রোটোকল যেটা, সেটা তাকে মেনটেন করতে হবে। আমরা তো অপারেশন করে লিগামেন্ট লাগিয়ে দিয়েছি, এটাকে আস্তে আস্তে হাঁটুটাকে ভাঁজ করতে হবে। আমরা প্রথমে স্ট্রেইট রাখি হাঁটুটা। এই ভাঁজ করার জন্য আমরা হচ্ছে একটা নি রম ব্রেস, একটা ব্রেস ব্যবহার করি পায়ে। সেই ব্রেস দিয়ে আস্তে আস্তে অ্যাঙ্গেল কমাতে কমাতে হাঁটুটাকে পুরোটা ভাঁজ করাই আমরা। বাই দিস টাইম তাকে আরও কিছু অপারেশন রয়েছে। আমাদের এই অপারেশনের সাথে ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। কিছু এক্সারসাইজ তাকে আমরা দেখিয়ে দিব, সে বাসায় করবে। এবং সে যদি নিয়মিত ঠিকমতো এক্সারসাইজ করে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই তাকে পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো। সাপোজ অপারেশন করার 3 থেকে 4 দিন পরেই আমি আমার পেশেন্টকে ক্রাচ ওয়াক করতে বলি, ক্রাচের মাধ্যমে তাকে আমরা হাঁটতে বলি। এবং দেখা যায় যে 3 থেকে 4 সপ্তাহ পরে সে ক্রাচ ছাড়া হালকা ওয়েট বেয়ার করে হালকা ভর দিয়ে সে হাঁটতে পারবে। 6 সপ্তাহ পরে আমরা আশা করি সে পুরোপুরি হাঁটতে পারবে। কিন্তু যারা স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিতে আছেন, আমাদের প্লেয়াররা যারা আছেন, তো তাদের ক্ষেত্রে আগেই স্পোর্টসে চলে যাওয়া যাবে না। এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। 6 থেকে 9 মাস সময় লাগে। একটা জিনিস আমি আবারও মেনশন করতে চাই, এই ইনজুরি হবার পরে আমরা তো সাথে সাথে অপারেশন করতে পারি না সবাইকে। যত ডিলে হয় দেখা যায় তার পায়ের উপরের দিকে মাংসপেশিগুলো শুকিয়ে যায়। তো মাংসপেশিগুলো বিল্ড আপ করতে হয়।
এই ফিজিওথেরাপি বা এক্সারসাইজের মাধ্যমে এই মাংসপেশিগুলো বিল্ড আপ মানে হচ্ছে আগের জায়গায় ফিরে গেলে তখন সে আবার খেলাধুলায় ফিরে যেতে পারবে। তো এই ক্ষেত্রে সাধারণত 6 থেকে 9 মাস লেগে যায়। যখন স্যার আসলে ইমিডিয়েটলি ইনজুরিটা হলো তখন আসলে আমাদের কি করণীয়? আমি অলরেডি বলেছি এটা, যে ইনিশিয়ালি পা ফুলে যায়, পেশেন্ট দেখা যায় যে মাঠ থেকে অনেক সময় আরেকজনের হেল্প নিয়ে তাকে মাঠ ত্যাগ করতে হয়। পাটা অনেক ফুলে যায় এবং ব্যথা হয়। দেখা যায় যারা মোটামুটি সচেতন তারা সাথে সাথে অর্থোপেডিক সার্জনকে দেখান। সেই ক্ষেত্রে আমরা কিছু পেইন কিলার দেই, রেস্ট দেই, আইস থেরাপি দেই। আমি বলেছি অলরেডি অনেক সময় আমরা প্লাস্টার করে দেই এবং সেই ক্ষেত্রে আমরা এক্স-রে করি, দিয়ে একটা তাৎক্ষণিক ডিসিশন নেই যে তার কী ইনজুরি থাকতে পারে। সেই এক্স-রে রিপোর্ট এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের নিউ স্পেশালিস্টদের অনুযায়ী প্রাথমিকভাবে আমরা সিম্পল ওষুধেই যাই, খুব বেশি কমপ্লিকেটেড কিছু করি না। তাকে আমরা 3 থেকে 4 সপ্তাহ বিশ্রাম দিই এবং বিশ্রাম পরবর্তী সময়ে আমরা মূল পরীক্ষা যেটা এমআরআই এবং সেই সাথে আমাদের এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন আমরা সেটা করি, ডায়াগনোসিস করি। এবার জানতে চাইবো স্যার, যদি অপারেশন করতে ডিলে হয়, অনেকে আসলে ভয় পায়, অনেকে ডিসিশন নিতে পারে না, অনেক সময় কারো আর্থিক সমস্যাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? আসলে আমি শুরুতে বলেছি যে ভয়ের কিছু নেই, তারপরেও অপারেশন মাত্রই তো ভীতি ছড়ায়, এটা স্বাভাবিক। যদি দেখা যায় যে আমি এটাও বলেছি সবার অপারেশন লাগবে এমনটাও না, সুতরাং আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো যদি সে দেখা যাচ্ছে ডিলে হয় অপারেশন, ডিলে হলেও সেই ক্ষেত্রে আমি বলেছি অলরেডি মাংসপেশিগুলো শুকিয়ে যায়, তাকে আমরা পরবর্তী সময়ে আগে ফিজিওথেরাপি করাই, অপারেশনের আগে ফিজিওথেরাপি করিয়ে তারপরে আমরা আস্তে আস্তে অপারেশনে মুভ করি। কিন্তু সে যদি একেবারেই অপারেশন না করে তখন হয়ে যায় যে একটা আর্লি অস্টিওআর্থ্রাইটিস, মানে হাঁটুর আর্লি যে ক্ষয় সেটা হবার চান্স থাকে। সে তার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারে না, তার খেলাধুলা, মানে দ্যাট মিনস হচ্ছে নামাজ পড়া, বাথরুমে বসা, পূজা করা, সিঁড়িতে ওঠানামা করা, খেলাধুলা করা, এগুলো থেকে সে বঞ্চিত হচ্ছে এবং তাকে সবসময় সতর্ক থাকতে হয় যে এই বুঝি আমার পাটা ঘুরে গেল। তো এরকম যদি পরিস্থিতি হয় তখন তাকে অন্য পা দিয়ে, যেটা ভালো পা, সে কম্পেনসেট করার চেষ্টা করে যে আমার ভালো পা দিয়ে আমি ঠিকমতো চলবো। তখন ভালো পায়েও স্ট্রেসটা বেশি হয়, ভালো পায়েও অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ক্ষয় যেটা, সেইটা হবার চান্স বেড়ে যায়। ভালো পায়ে যদি ক্ষয় হয়ে যায় এবং সাথে ওই পায়ে তো, মানে যে পায়ে ইনজিউর্ড পা, ওই পায়ে তো ক্ষয় হবার চান্স রয়েছেই। আর্লি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করলে তার দেখা যায় যে সার্বক্ষণিক একটা ব্যথা হয় এবং এটা তার ডেইলি লাইফকে হ্যাম্পার করে। তো আমি সবাইকে, দর্শক যারা আছেন আমাদের সাথে, সবাইকে অনুরোধ করব যে আপনারা দ্রুত অর্থোপেডিক সার্জন, স্পেশালি নি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন এই জাতীয় সমস্যায় পড়লে। স্যার, অপারেশনের পরে ফলো আপটা কেমন হবে? এই ক্ষেত্রে আমার টিম রয়েছে, আমার টিমের সাথে সার্বক্ষণিক তারা যোগাযোগ করতে পারে। দেখা যায় আমরা প্রথমে 2 উইকস লেটার, দেন দেখা যাচ্ছে 1 মাস পর বা প্রতি মাসে একবার করে ডাক্তারের শরণাপন্ন হতে হয় এবং আমরা সেই ক্ষেত্রে আমার টিম ফলো করে যে আমরা যে প্রোগ্রেশনটা চাই, যে কতটুকু হাঁটু ভাঁজ করতে পেরেছে, কতটুকু তার মাসল বিল্ড আপ হয়েছে, যদি দেখা যায় এই জিনিসগুলো ঠিকমতো আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা হ্যাপি। আমরা সেই ক্ষেত্রে আশা করি যে সে পুরোপুরি নর্মাল লাইফ লিড করতে পারবে। স্যার, কেউ যদি অপারেশন করতে রাজি না হন, এমন পেশেন্টও নিশ্চয়ই আপনারা পান? অবশ্যই। সেই ক্ষেত্রে আসলে কি ধরনের জটিলতা হতে পারে? এই ক্ষেত্রে আমি বলেছি যে সব পেশেন্টকে আমরা অপারেশন করি না। দেখা যায় যে 16 থেকে 45 বছর বয়স যে লিমিটটা আছে, এই বয়সেই আমরা অপারেশন করি। বাচ্চাদের অপারেশনে আমরা দেরি করি, কারণ আমাদের অপারেশন করার সময় কিছু জায়গা ছিদ্র করতে হয়। তো বাচ্চাদের কার্টিলেজ, অর্থাৎ যে কার্টিলেজের মাধ্যমে বাচ্চাদের গ্রোথ হয়, ওই গ্রোথ প্লেটে যদি ইনজুরি হয়ে যায় তাহলে বাচ্চার গ্রোথটা হ্যাম্পার হবে। যদিও বর্তমান অনেক প্রযুক্তি আসছে যে কার্টিলেজ হ্যাম্পার ছাড়া অপারেশন করার। তো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটু এমন এইজে নিতে যে আপ টু 16, তারপরে অপারেশন, তার গ্রোথটা কমপ্লিট হলে আমরা অপারেশন করি। দেখা যায় বয়স যাদের 50-এর উপরে, 55-60, এমনিতেই তাদের একটা অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ থাকে। তো তাদের যদি মাল্টি লিগামেন্ট ইনজুরি না হয় সেই ক্ষেত্রে, বা পার্শিয়াল টিয়ার যদি থাকে, সেই ক্ষেত্রে সে নর্মাল ফিজিওথেরাপি করে সে লাইফ লিড করতে পারবে তার লাইফ। সেই ক্ষেত্রে আমরা অপারেশনে অ্যাডভাইস করি না। আর যদি যারা ইয়ং ফাংশনিং, যারা 16 থেকে 45 বছর এরকম যারা, তারা অপারেশন না করলে আমি অলরেডি বলেছি যে সেই ক্ষেত্রে আর্লি অস্টিওআর্থ্রাইটিস হয়ে পরবর্তী সময়ে হাঁটুতে ব্যথা হতে পারে।
স্যার, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে এসে আমাদের দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। আমি অলরেডি বলেছি যে এই অপারেশনের আমাদের দেশেই হচ্ছে, বিদেশে যাবার দরকার নাই। এক, ভয় পাবার দরকার নাই। দেশের টাকা দেশেই রাখেন আপনারা, এবং সেই সাথে আপনাদেরকে, আমাদের দর্শককে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে এটিএন বাংলার পরিবারকেও ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম, হাঁটুর লিগামেন্টের ইনজুরি থেকে নানান ধরনের জটিলতা হতে পারে, কিন্তু তার চিকিৎসা এবং আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই সম্ভব। চিকিৎসা নিয়ে সুস্থ এবং সুন্দর জীবন হবে সকলের। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।